This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। এক অভূতপূর্ব ছবি দেখাবো আজকে ঠোঁট কাটা স্পেশালে। আপনিও বলবেন কত কি যে দেখে যেতে হয়। নির্দিষ্ট সময়ের আগে স্কুলে পৌঁছে যাচ্ছেন প্রধান শিক্ষক সহ বাকিরা। স্কুলের গেট 7 সকালে খুলছে। স্কুলের মাঠের মাটি কোপানোর কাজ শুরু হচ্ছে। দেখুন ছবি। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। এই যে মাঠের মাটি চষে ফেলা হচ্ছে, এই কাজটা করছেন স্কুলের শিক্ষকরাই। আর এটা শিক্ষকরা আলুর বীজ পুঁতছেন স্কুলের মাঠের মাটিতে। প্রধান শিক্ষককে এই কাজে হাতে হাতে সাহায্য করছেন বাকিরা। আর পোঁতা বীজের ওপর মাটি চাপা দিচ্ছেন স্কুল পরিচালন সমিতির চেয়ারম্যান। কত কি যে করতে হয় শিক্ষক হলে। ছাত্রদের কথা আর কে ভাববে? ভাবলে তা বলে আলু চাষ করতে হবে? 5,000 টাকা কিচেন গার্ডেনের জন্য দিয়েছে। এটা যদি অন্তত মোটামুটি 15,000 টাকা হয় দেয়, তাহলে কিন্তু আমাদের এখানটা খুব ভালো করে চাষটা করতে পারি আমরা। আর ছেলে মেয়েদিকে আমরা এই টাটকা সবজি খাওয়াতে পারি। যা হচ্ছে এখানে হয়তো মাস 4 হবে শাক সবজি দিয়ে, যেটা হবে, কিন্তু বরাবর তো হয়ে যাবে না। আলুর দাম বেড়েই চলেছে। মিড ডে মিলে বাচ্চাদের পাতে আলু দেওয়া দুষ্কর হয়ে পড়ছে। বাচ্চারা খাবে কি? অভিভাবকের মতোই শিক্ষকরা ন্যূনতম পুষ্টিকর খাবার শিশুদের পাতে তুলে দিতে স্কুলের মধ্যেই আলু চাষের সিদ্ধান্ত নিলেন। যদি সফল হন পরে অন্যান্য সবজিও চাষ করবেন। আলু তো একটা মেজর আছে, তার সঙ্গে তো শাকপালা, পালং, ফুলকো, আমরা লাউ কিছু বীজ এনেছি, টমেটো, 2 রকমের কপি আছে। মিড ডে মিল ভালো করে খাওয়াতে গেলে এবং হোস্টেলে ছেলেদের ভালো করে খাওয়াতে গেলে আলুটা যদি আমরা এখান থেকে উৎপাদন করে জোগাতে পারি তাহলে অনেকটাই ভালো খাবার তারা পাবে এবং অনেকটা আর্থিক সাশ্রয় হবে বলে আমরা মনে করছি। এই শিক্ষকদের সেলাম। কিন্তু আপনি বলুন, বাচ্চারা কি খাবে তা ভাবার দায়িত্ব আসলে কার হওয়া উচিত? সরকারের নয়? স্কুলগুলোতে মিড ডে মিলের একটা ব্যবস্থা আছে তো। এই যে টাস্ক ফোর্স নামে একটা বিষয় রাজ্যে আছে, যার সদস্যরা অপেক্ষা করে থাকেন কখন মুখ্যমন্ত্রী বলবেন আগুনে দামের কথা, তারপরই সে যে গুজে বাজারে ঝাঁপিয়ে পড়বেন তারা। কোথায় এখন? মুখ্যমন্ত্রী এবারও বলার পরেই বাংলার বিভিন্ন বাজারে দেখা মিলেছিল এই মরশুমিদের। লাভ হলো কিছু আমাদের? কমলো কোনো শাকসবজির দাম, আলুর দাম? যদি হতো লাভ, স্কুলের মাঠে আলু চাষ করতে হতো চক ডাস্টার ফেলে এই শিক্ষকদের। তাই এই শিক্ষকদের প্রশংসার পাশাপাশি শাসকের দায় নিয়ে নিন্দাও করতেই হয়। অবশ্য শাসক শিবির ব্যস্ত অন্য কিছু সামলাতে। ঘরের অশান্তি দেখবে কখন বাইরের দিকে? একটার পর একটা তো ঘরেই লেগে আছে। দেখুন, বহু কথা আর বহু দোষ, তাই তো ভেবেচিন্তেই কথা কইতে হয়। আচ্ছা, মুর্শিদাবাদের হুমায়ুন কবির কি ভেবেচিন্তেই সব বলছেন? ফিরহাদ হাকিম, কুনাল ঘোষরা রোজ বলছেন, কিন্তু কবিরের মুখে লাগাম পরানো যাচ্ছে কই? তারপর আর কি, বহু কথার বহু দোষী খুঁজল দল। শটান শোকজ ভরতপুরের বিধায়ককে। হুমায়ুন কবিরের বক্তব্যে যদি দল কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, নিশ্চয়ই দল কেন আমাকে রিয়াক্ট করবে? তো আমাকে যেটা শোকজ লেটার করছেন, যে ইস্যুতে করছেন, আমি যথাযোগ্য ডিসিপ্লিনারি কমিটিকে সম্মান জানিয়েই যথাযোগ্য সময়ের আগেই আমি তাদের জবাব দিয়ে দিই। তৃণমূলের বার্তাটা স্পষ্ট, অতিবার বেরো না। আর তাই কি ঝড়ের মুখে পড়ে গেলেন হুমায়ুন কবির? সোমবার কালীঘাটে বৈঠক হলো, জাতীয় কর্ম সমিতির বৈঠক। সেখানেই চূড়ান্ত হলো শৃঙ্খলার প্রশ্নে কোনো রেয়াত নয়। 1 নয়, 2 নয়, 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হলো, সংসদীয়, পরিষদীয়, সাংগঠনিক। গ্রামে গ্রামে সেই বার্তা রটতে দেরিও হলো না। তারপরও তো
গতকাল চালিয়ে ব্যাট ঘোরালেন কবির সাহেব, ব্যাট ঘোরালেন দলের নাম্বার 2 হয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম প্রশাসনিক যোগ্যতা আজকে অর্জন করেছে, কারো দয়াই নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙিয়ে যারা চলছে, সেটুকু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই বা কেন সেখানে যোগ্যতা কোথায় নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কোণঠাসা করবে, কোণঠাসা করার চেষ্টা করবে, আর সেটাকে আমরা মেনে নেব? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করা হচ্ছে, অথচ প্রশাসনিক দক্ষতা অর্জন করেছেন দলের নাম্বার 2। মানে চলছে তো সেই কবে থেকে ডেপুটি সিএম, ফুল টাইম পুলিশ মন্ত্রী দেখতে চান হুমায়ুন। কুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি, সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো। সেদিন বার্তাটা দিয়েছিলেন ফিরহাদ হাকিম। সোমবারের মেগা বৈঠকে সেই ফিরহাদকেই আবার পরিষদীয় ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা কমিটিতে রাখা হয়েছে। তারপরও ভরতপুরের বিধায়ক থামলেন কি? হোক না, আমরা দলের তো আমাদের কোনো গুরুত্ব নাই। ববি হাকিমরাই তো বলছে হুমায়ুন কবিরের কোন কে যে কথা বলার। কবিরের নিশানায় ফিরহাদ আর শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য জবাব দিলেন, আজকেও হুমায়ুন কবির আপনার বিরুদ্ধে এগুলো নিয়ে আমি কথা বলবো না। মঙ্গলবার ফিরহাদ হাকিম কোনো প্রতিক্রিয়া দিলেন না, তবে বুধবারই শোকজ করা হলো হুমায়ুন কবিরকে। আজ বিধানসভার শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকও হলো। উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং অবশ্যই ফিরহাদ হাকিম। সেই তিনি আবার কবিরের নিশানায়। এবার প্রথম নয়, এর আগেও ক্ষোভের কথা বলেছেন ভরতপুরের বিধায়ক বারবার। ব্লকের নেতা, অঞ্চলের নেতা, বুথের নেতাদের মধ্যে যে সমন্বয়ের দরকার, সেই সমন্বয়েরটা যে ঘাটতি আছে, সেইটা যখন আমি বলেছি, তখন আমাদের সাধারণ সম্পাদক হঠাৎ করে তিনি আমার বক্তব্যকে বাধা দিচ্ছেন বা থামতে বলছেন যে আপনি ভুল তথ্য দিচ্ছেন। আমি বলছি না, আমি সঠিক তথ্য বলছি। সেদিন থামিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্নটা সেদিনও ছিল, হুমায়ুন কবির কো গুস্সা কিউ আতা হ্যায়? তারপর ব্রিগেডে জনগর্জন সভায় সেই দলের নাম্বার 2 ঘোষণা করলেন বহরমপুরের প্রার্থীর নাম। পরদিন কবিরের প্রশ্নে সেই ইউসুফ পাঠান। ইউসুফ পাঠানকে প্রার্থী হিসাবে মানতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু রাজ্য নেতৃত্ব, সর্বনেতৃত্ব যারা এই নির্ধারণের জায়গায় রয়েছেন, তিনারা যদি আমাদের মতো লোককে একটু ডেকে বলতেন যেটাকে মানতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত, তাহলে অবশ্যই আমি মাথা নত করে মেনে নিতাম। আমি বলছি এটাকে আমি মান্যতা দিচ্ছি না। ইউসুফের প্রার্থী পদে আপত্তি, তবে দেরি হয়নি মত বদলেও। ইউসুফ পাঠানকে নিয়ে আমার যে অবজারভেশন ছিল বা আমার যেটা বক্তব্য ছিল, আমি নেতৃত্বের প্রতি আস্থা রাখতে গিয়ে আমাকে সরে আসতে হয়েছে। ইউসুফ পাঠান জিতে দিল্লি গেছেন, আর জেলায় নিজের ঘরে আবার বেকায়দায় কবির। একেবারে নিজের বিধানসভা কেন্দ্র ভরতপুরে গদ্দার স্লোগান দিয়ে মিছিল হুমায়ুনের বিরুদ্ধেই। একটা ব্লক সভাপতির পিছনে যদি জেলা সভাপতি, জেলা চেয়ারম্যানদের মদত না থাকে, তাহলে তার এত বড় হিম্মত হয় না যে তৃণমূলের একটা ব্লক সভাপতি তৃণমূলের বিধায়কের ছবিতে জুতো মারছে, ঝাঁটা মারছে। 1 মাস আগেই ঘরে বিক্ষোভের মুখে, তাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়েই ব্যাট ধরলেন হুমায়ুন রাজনীতির অঙ্ক কষে? আর সে পথে হেঁটেই নিশানায় জেলায় দলের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম। বেঈমান বলেছিল কংগ্রেস ছাড়ার জন্য, তারা আজকে মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জির হাত ধরেছে 2018 সালে। যে ববি হাকিমদের তেল মেরে, ববি হাকিমদের কথাই তাদের গুরুত্ব আছে মুর্শিদাবাদ জেলায়। বেশি জানে তো, আমি তো ওদের সঙ্গে নেই 4.5 বছর। এখন কে কোথায় কি করছে ওনারা বেশি জানেন, উনি তো টিএমসির এমএলএ নেতা, উনি জানেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, তারা আগামী দিনে সাকসেস হবে না। কি বুঝলেন? মুখে অভিষেক ভজনা আর নিশানায় বুঝতে বাকি রইল। তাহলে সবটাই ওই অঙ্ক কষে, রাজনীতির অঙ্ক। আবার সেই অঙ্কেই শোকজ করা হলো কবিরকে। বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কেউ কেউ ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। চারপাশে যারা ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছে তাদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হবে, আমি চ্যালেঞ্জ করে বলবো। এই ব্যাপারটা নিয়ে আপনি কিছু বলবেন? এই ব্যাপারে আর আমি কোনো কথা এখন বলবো না। আমি কাল যেটা বলেছি, কালকের কথা আপনারা সবাই রেকর্ডে রেখেছেন, আবার 10 বার চালান গা আমার বলার নেই। কিন্তু আমি আজকে নতুন করে শোকজের প্রশ্নে কথা বলছেন, শোকজের আমি যথাযোগ্য সময়ে উত্তর দেব। হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে, এই ব্যাপারে যা বলার শোভনদেব চট্টোপাধ্যায় বলবে। যেভাবে উনি বহিঃপ্রকাশ করছেন তাতে দলের প্রতিপক্ষ যারা আছে, উল্টো দিকের দলের যারা আছে, তারা এসব একটা চর্চা বা এটা একটা হয়ে যায়, ফলে বিভ্রান্তি তৈরি হয়। তাকে কেউ বলছে তাই সে করছে। তাকে দিদি বলেছিল অধীর চৌধুরীকে হারানোর জন্য শক্তিপুরে রাইট লাগাও, সে রাইট লাগিয়ে দিয়েছে। তো তার তো বলার অধিকার আছে অনেক কিছু। খারাপ কথা কিছু বলছে বলে মনে হয় না, বড় হিম্মত দেখাতে পারছে। রাজ্যের একজন এমএলএ দাঁড়িয়ে বলছে 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো, এইটা বলার জন্য তাকে শোকজ করা হলো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে চাই, এইটা বলার জন্য তাকে শোকজ করা হলো। শেখ ব্যানার্জিকে তিনি নাম্বার 2 করেছেন এই দলে, কাজেই সেই তার পক্ষে কথা বলার জন্য যদি দলের ডিসিপ্লিন ভঙ্গ হয়ে থাকে তাহলে সেটা আমি দলের কাছেই তার যথাযোগ্য উত্তর দেব। তৃণমূল কংগ্রেসের কি দলীয় ইকুয়েশন কাজ করছে তাতে আমাদের কোনো আগ্রহ নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজনীতি এবং নৈতিকতার মানটা কোন জায়গায় সেটাকে আপনারা দেখে বিচার করুন। এই নোংরা দলটাকে আর একদিন বরদাস্ত করা যায় কিনা। যেটা তারা মনের কথা সেটা বলতে পারছে। তৃণমূলের অনেক তোষামতকারী নেতা এমএলএ থেকে তাকে আমি অনেক বেশি বীর মনে করি। ফলে তার যে কথাগুলো তিনি তার দলের মধ্যে বলবেন, দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তারপর বাইরে কথা বললে সেটা তো ঠিক নয়। আজকের এই শোকজ লেটার পাওয়ার পর কি হুমায়ুন কবিরের মনে হচ্ছে যে গতকাল মুখ না খুললেই ভালো হতো? আপনি কি অনুতপ্ত? এসব বললাম তো, আমি অনুতপ্তও নই, আমি বেশি আনন্দিতও নই, আমি বেশি বিচলিতও নই। ভুলেও ভাবেননি তো অভিষেক ব্যানার্জির প্রতি আবেগে ভেসে গিয়ে হুমায়ুন কবির এসব বলছেন? না, সব অঙ্ক কষে। রাজনীতিতে বিটুইন দ্য লাইনসও পড়তে হয়, আর রাজনীতির সেই বলা খাওয়ার মাঝে আর এক বদল, সে চলে গেল, বলে গেল না। এই তো সোমবার মেগা বৈঠক কালীঘাটে, সেখানে জাতীয় কর্মসমিতিতে নতুন 5 মুখ, 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি। সেদিন সংগঠনের রদবদল হয়নি, তবে এবার হলো রদবদল। কোথায়? মুখপাত্রের তালিকায় 4 জন গেলেন, 3 জন এলেন। এই 4 জনের একজন অরূপ চক্রবর্তী। খবরটা পেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে দিলেন সদ্য প্রাক্তন মুখপাত্র, লেফট জব। রাজনৈতিক মহলের বড় অংশের মতে অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন অরূপ, সেই জন্যই কোপ। অরূপ চক্রবর্তীর মতোই আর মুখপাত্র নন রিজু দত্ত, ওই যে যাদের মুখ দেখছেন, সুদীপ রাহা, কোহিনুর মজুমদার। তৃণমূলের নবীন ব্রিগেডের 4, কিন্তু বদল কেন? এরা নন পারফর্মার? দল সিদ্ধান্ত নিয়েছে, দল বিবেচনা করেছে, আমরা চেষ্টা করেছি দলের কঠিনতম সময়ে নিজেরা পারফর্ম করবার। দল যদি কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মাথা পেতে নেওয়াটাই সৈনিকের কাজ। অরূপ চক্রবর্তী কি নন পারফর্মার? সেটা নিশ্চিতভাবে যারা ইভ্যালুয়েট করেছেন, আমি জানি না, কারণ লিস্ট তো অফিসিয়ালি আমি জানি না, আমি সংবাদ মাধ্যমের সূত্রেই জানলাম। আচ্ছা, এরা কি আবার ফিরতে পারেন? সম্ভাবনা আছে? আসলে ফিরবো বললেই ফেরা যায় নাকি? তবু সেদিন ফিরেছিলেন কুণাল ঘোষ, রাজ্য সাধারণ সম্পাদক পদে, যে পদ থেকে ছেঁটে ফেলা হয়েছিল সেই মে মাসে। কুণাল বাবু ফিরলেন এই নভেম্বরের 11 তারিখ। প্রশ্ন তো সেখানেই, মাপকাঠিটা কি ছিল? আনুগত্য না পারফরমেন্স? আনুগত্য যদি পারফরমেন্সের তুলনায় খুব কম হয় বা 0 হয়, সেক্ষেত্রে পারফরমেন্সে জিতে সে তো অন্য দলেও চলে যেতে পারে। একটা দলের কমিটমেন্ট। এই বিষয়ে আমি কোনো মন্তব্যই করব না, এই বিষয়টা কোনো মন্তব্য করব না, এটা একদম শীর্ষ নেতৃত্বের বিষয়। কিন্তু আমি দলের প্রতি অনুগত,
আমি পারফর্মও করি। আনুগত্য না পারফরমেন্স? সেদিন চিঠিতে রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে কুণালের নাম উল্লেখ। মাস 2 পর চুপি চুপি কামব্যাক। সেদিন পদে ফিরলেন কুণাল বাবু। সোমবার মেগা বৈঠক বসল কালীঘাটে। আর মঙ্গলবারই তৃণমূল নেতা শান্তনু সেনের নিরাপত্তা রক্ষী প্রত্যাহার। এবং এই দল করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছি, অনেক থ্রেট কলের শিকার হয়েছি, অনেক অত্যাচারের শিকার হয়েছি এবং বুক চিতিয়ে লড়াই করেছি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে মাথায় রেখে। এটা পুলিশের ব্যাপার, প্রশাসনিক ব্যাপার। আমি যেটা জানি না সেটা আমি কী করে বলবো? কারোর যদি কারোর সিকিউরিটি প্রত্যাহার হয়েছে কি হয়নি আমি নিজে যেটা জানি না, এবং তার সঙ্গে নিশ্চয়ই মানে রাজনৈতিক দলের মুখপাত্রের কোনো সম্পর্ক নেই। যখন অসময়ে পাঁচিলের ওপর উঠে যায়নি, আমি তৃণমূল কংগ্রেসের সাথে ছিলাম, তৃণমূল কংগ্রেসের সাথে আছি, তৃণমূল কংগ্রেসের সাথে থাকবো। এবার তৃণমূলের মুখপাত্রে বদল। বাদ গেলেন কোহিনূর, সুদীপ, রিজু। আর মুখপাত্র নন অরূপ চক্রবর্তীও। ঘটনা যখন দুর্দিন ছিল দলের, তখন আমরা যারা প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ফোরামে গিয়ে বক্তব্য রেখেছি, আমাদেরকেও ব্যক্তিগতভাবে কুৎসিত আক্রমণ শুনতে হয়েছে বিরোধীদের থেকে। মুখপাত্র পদে 3 নতুন মুখ আর বাদ 4। এই আক্রমণকে সহ্য করে আমরা লড়াই করেছি। দল নিশ্চয়ই মনে করেছে এখন তাহলে যে যারা নতুন আসছেন বা যারা এই নতুন গ্রুপ ফর্ম হয়েছে তারা আরো ভালো করতে পারবে। রূপ চক্রবর্তী একজন স্ট্যাটিস্টিক্সওয়ালা বক্তা, রিজু, কোহিনূর ভালো চিৎকারটা করতে পারে, যুক্তি ওর কাছে নাও থাকলেও। ওরা তৃণমূলের দোষ দেখতেই পায় না, পুরো ঘোড়ার মতন ওরা পড়ে থাকে। কিন্তু আমি ওদের নিয়ে কেন মন্তব্য করব? ভালো থাকুক। থাকাকালীন যখন কাউন্টার করেছি আমাদের পরিবারের লোকজনকে পর্যন্ত গালিগালাজ শুনতে হয়েছে। সেই জায়গায় লড়াই করার পরে খারাপ লাগা একটা থাকে। কিছু এই ধরনের ওয়েল পারফর্মিং মানে কি বলবো বিনোদন শিল্পীর আমাদের দরকার ছিল, দরকার আছে, দরকার থাকবে। কে কোন পন্থী আমরা জানি না, কিন্তু এরা প্রত্যেকেই তৃণমূলের নেতা। অতএব যে পন্থী লোকই প্যানেলে থাকুক না কেন তারা দুর্নীতিপন্থী হবে। কার্যনির্বাহী সমিতির বৈঠক, কর্মসমিতির বৈঠক, সেখান থেকে সাংগঠনিক কিছু সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে কোনো মন্তব্যই কোনো অবস্থায় করব না। কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছবি দেওয়ার জন্যই আপনাকে অপসারিত করা হলো? মমতাদি আমাদের কাছে আবেগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে আবেগ। মমতাদির কাছে আমাকে যদি বলা হয় যে মমতাদির বাড়িতে বিজয়ার প্রণাম করতে কেন গিয়েছেন, আমি বলবো এটা আমার আবেগ। একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে যাবো, এটা আমাদের আবেগ। চিরদিন কাহারও সমান নাহি যায়। এই সময় এই বাংলায় এই কথাটা সবচেয়ে ভালো যিনি বুঝতে পারছেন তার নাম অনুব্রত মণ্ডল। 25 মাস পর জেল থেকে ফিরে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এবং যাতে আরো ভালো করে বুঝতে পারেন তাই নাকি কলকাতা মানে কালীঘাট থেকে ফোন গিয়েছিল বোলপুরে যে কোর কমিটি শেষ কথা, একা অনুব্রত মণ্ডল আর নয়। এই আবহেই কালীঘাটের বৈঠকে গেলেন কেষ্টমণ্ডল ডাক পেয়ে। সামনে তৃণমূল নেত্রী আর 3 নম্বর সারিতে বসে কেষ্টমণ্ডল। তাহলে দেখা হলো, কথা হলো কি? খুব ভালো লাগলো। মমতা ব্যানার্জি বললো তুমি ওখানে কোর কমিটি আমার করা আছে, তা কোর কমিটির তুমি চেয়ারম্যান, তুমি কোর কমিটির চেয়ারম্যান হয়ে, আর বিকাশকে আমি কনভেনার করেছিলাম। আর আমি ভালো, ঠিক সবাইকে নিয়েই চলা উচিত। আমি মনে করি সবাইকে নিয়ে চলুক, তৃণমূলের ভবিষ্যৎ আরো ভালো হবে, সুন্দর হবে, সবাইকে নিয়ে চললে। কি কহিলেন কেষ্ট? কোর কমিটির চেয়ারম্যান কেষ্টমণ্ডল, আর সে কথা বলেছেন খোদ মমতা ব্যানার্জি। জেলায় অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত কাজল শেখ শুনেছেন কি? এই তো সেদিন 16ই নভেম্বর বীরভূমে কোর কমিটির বৈঠক হলো। সেখানে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো কেষ্টকে। কোর কমিটিতে অন্তর্ভুক্ত করে কোনো বার্তা দেওয়া হলো? সেদিনই বিকাশ রায়চৌধুরী বললেন আমাদের চেয়ারপারসন কেষ্টমণ্ডল। তালটা ঠিক সেখানেই কাটলো। আমাদের সদস্য সংখ্যা এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে 7 জন। অনুব্রত মণ্ডল তো চেয়ারপারসন থাকবে না। বৈঠক শেষে বলা হলো অনুব্রত মণ্ডল চেয়ারপারসন হয়েছে, কি বলবেন বিষয়টাকে? এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে, বা যিনি বলেছেন
তিনি হয়তো ভুলবশত বলেছেন। কোর কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। এক ছাতার তলে আছি, অনুব্রত মণ্ডল আমাদের চেয়ারপারসন। সুতরাং অনুব্রত মণ্ডলের কোন সিদ্ধান্তকে আমরা কি ইগনোর করব? চেয়ারপারসন বলা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। আমি আবার বলছি, যিনি বলেছেন তিনি বলার মধ্যে হয়তো কোথাও ভুল ছিল বা আপনাদের কোথাও শুনতে ভুল হয়েছে। বলেছে যে ওনার বোধহয় বলতে একটু ভুল হয়েছে, এই ধরনের কথা বলে। এটা নিয়ে যা বলার বলে দিচ্ছি, আর কি নতুন করে কিছু না, আর কিছু না। যিনি বলেছেন তিনি বলার মধ্যে হয়তো কোথাও ভুল ছিল বা আপনাদের কোথাও শুনতে ভুল হয়েছে। কিছু না, না, এই ব্যাপারে আর কিছু বলবোই না, আমি যা বলার একবার। ওই যে বললাম, চিরদিন কাহারও সমান নাহি যায়। কালীঘাটের বৈঠক থেকে ফিরে আরো একবার বুঝলেন কেষ্টমণ্ডল। কাজল শেখও বুঝলেন কি? কাজল শেখকে বোঝাতে কেষ্টমণ্ডল কোনো বার্তা দিলেন কি? শুনুন। হ্যাঁ, আমাকে দেখুন, দিদি ডাকবে, আমি ভাই ভাই ডাকলে দিদি কাছে যাবে। কাল অভিষেকও আমার খোঁজ খবর নিয়েছে, বলেছে তোমার চেহারাটা খারাপ হয়ে গেছে কাকু। হ্যাঁ, অভিষেক অনেক কথা হয়েছে। তাহলে কালীঘাটের বৈঠকের পর আবার ফুল ফর্মে কেষ্টমণ্ডল তিহাড় থেকে বেরিয়ে। কিন্তু দলেরই এক সময়কার হেভিওয়েট পার্থ, এক্স মহাসচিব পার্থ চ্যাটার্জি কি প্রেসিডেন্সির বাইরে বেরোনোর সুযোগ পাবেন? আজ সুপ্রিম কোর্টে ফের পার্থর জামিন মামলার শুনানি হলো। সেখানে অপার আশা দেখলেন পার্থর আইনজীবী। পার্থর হয়ে সুপ্রিম বেঞ্চে সওয়াল করলেন মুকুল রোহাতগি। অর্পিতা মুখার্জির জামিনকেই ঢাল করলেন রোহাতগি। অর্পিতার মতো পার্থ সাজার 1/3 মেয়াদ পূরণ করে ফেলেছেন, তাহলে পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন না কেন? ইডির আইনজীবী SV রাজু যুক্তি দেন, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হয়েছিল। সেই অর্পিতা পার্থ ঘনিষ্ঠ, পার্থর আমলেই দুর্নীতি ছড়ায়, তিনি তখন শিক্ষামন্ত্রী ছিলেন। মুকুল পাল্টা যুক্তি দেন, বিপুল টাকা পাওয়া যায় অর্পিতার ফ্ল্যাটে, পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানায় তো মেলেনি, তাহলে সেই দায় কি করে পার্থ চ্যাটার্জির ওপর বর্তায়? সেখানে মানিক ভট্টাচার্যকেও টেনে আনে ইডি। মানিক জোড় একটা অভিযোগ আনার চেষ্টা হচ্ছিল যে এই অর্থটা যেটা অর্পিতার কাছ থেকে উদ্ধার হয়েছে তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা এবং মানিক ভট্টাচার্য এনরোল করেছে। কিন্তু সঙ্গে সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়, যিনি ওখানে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহতগি, তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলেছেন যে মানিক ভট্টাচার্য ইজ অলসো মাই ক্লায়েন্ট এবং দেয়ার ওয়াজ নেভার নো নেক্সাস বিটুইন দিস থ্রি, এবং এটা 2.5 বছরে কোনোদিন এই কথাটা আসেওনি প্রশ্ন। সুতরাং এই ভেগ একটা কথা এখানে বলবেন। মানিক ছাড়ুন, প্রেসিডেন্সির বাইরে বেরোতে পার্থ কি অর্পিতাকে ঝেড়ে ফেলতে চাইছেন? সম্পর্কের শেষটা তাহলে মধুর হলো না। ইডি মামলায় জামিন পেতে আক্ষরিক অর্থেই মরিয়া পার্থ চট্টোপাধ্যায়। তার আইনজীবী মুকুল রোহতগি ঘাট থেকে কার্যত অর্পিতাকে ঝেড়ে ফেললেন। স্পষ্ট জানিয়ে দিলেন অর্পিতার বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো চিন্তাই নেই। উকিল তার উকালতি করছে, পার্থ চ্যাটার্জি কি বলেছে কথা? না না, আইনজীবী বলেছে পার্থ চ্যাটার্জি যদি সত্যিকারের কারোর সঙ্গে সম্পর্ক করে থাকে, সেই সম্পর্কের মধ্যে যদি ধর্ম থাকে, নিষ্ঠা থাকে, তাহলে কথা নিশ্চয়ই বলবে না। অর্পিতাকে নিজের জামিন পাওয়ার ক্ষেত্রে হাতিয়ার হিসেবে ব্যবহার করলেন পার্থ চট্টোপাধ্যায়। তার আইনজীবী স্পষ্টভাবে জানালেন, যদি ট্রায়াল কোর্ট থেকে অর্পিতা জামিন পেতে পারে, যার বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে, তিনি যদি জামিন পেতে পারেন, তাহলে পার্থ চট্টোপাধ্যায় কেন জামিন পাবেন না? তবে এসবের মধ্যেই সওয়াল জবাবের মাঝেই ইডিকে সুপ্রিম কোর্টে কিছু অপ্রিয় প্রশ্নের মুখোমুখি হতে হয়। আর এই সুপ্রিম অপ্রীতিকর প্রশ্নেই পার্থ জামিনে জেল মুক্তির আশা দেখছেন। আজ আদালতে প্রশ্নের মুখে পড়তে হলো ইডিকেও।
তাদের কনভিকশন রেট কত তা জানতে চাইল কোর্ট স্পষ্টভাবে। একই সঙ্গে কোর্ট স্বীকারও করে নিল এত বড় মামলায় প্রত্যেক প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করে তদন্ত শেষ করতে যথেষ্ট সময় লাগে তা কোর্ট বুঝতে পারছে। কিন্তু একই সঙ্গে ইডি হেফাজত এবং সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় মোট কতদিন ছিলেন সেই বিষয়েও স্পষ্ট তথ্য চাইল কোর্ট। আপাতভাবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন ঝুলে রইল। শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদনে এবং অনুপ্রেরণায় এই লুট সংগঠিত হয়েছিল। কে বেল পেল, কে বেল পেল না, তার থেকে বড় কথা হলো যারা প্রতারিত মেধা নিয়ে রাস্তায় বসে আছে 40,000 যুবক যুবতী, তাদের জীবনের যে 8-10 বছর চুরি হয়ে গেল, তাদের বিচার কে করবে? ইডির পর সিবিআইও তাকে গ্রেফতার করতে পারে ভয় পেয়ে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন সুজয় কৃষ্ণভদ্র, মানে কালীঘাটের কাকু। হাইকোর্টে ইডি মামলায় জামিনের শুনানি শেষ হয়েছে। ঠোটকাটা দেখুন আবার আগামীকাল রাত 8টায়। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।